দর্শক আমন্ত্রণ যমুনা আইরিসকে শুরুতেই জানাবো শিরোনামগুলো। যে কোনো মুহূর্তে মার্কিন হামলার শঙ্কায় ইরান থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্র, কানাডা সহ কয়েক দেশের। আগ্রাসনের কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। সরকার বিরোধী বিক্ষোভ দমাতে ইরানের স্টারলিংক অচলের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড়। প্রায় ৮০% কিটের সংযোগ ব্যাঘাত ঘটাতে সক্ষম হয় ইরানের প্রযুক্তিবিদরা। ইসরায়েলি তাণ্ডবের পর এবার প্রাকৃতিক দুর্যোগের কবলে গাজা। তীব্র ঝড়, বৃষ্টি এবং ঠান্ডায় বিপর্যস্ত উপত্যকার বাসিন্দারা। দর্শক আমন্ত্রণ যমুনা আইরিসকে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। যে কোনো মুহূর্তে মার্কিন হামলার শঙ্কায় ইরান থেকে নিজ দেশের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশ। এই অবস্থায় বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন অব্যাহত থাকলে ইরানে ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের জন্য দ্রুত সহায়তা আসছে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে পাল্টা হুমকি দিয়ে তেহরান বলছে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তারাও। ইরান জুড়ে বিক্ষোভের আগুন যেন অনেকটা স্তিমিত। রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল যেমন দেখা যায়, তেমনি দৈনন্দিন স্বাভাবিক কাজেও ব্যস্ত থাকতে দেখা যায় বাসিন্দাদের। তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে, ভয়ের আতঙ্ক। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে দেখা যায় বাড়তি নিরাপত্তা। এই অবস্থাতেও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। দেশটির এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার সতর্কতা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। নিজেদের নাগরিকদের একই ধরনের নির্দেশনা দিয়েছে কানাডা, সাইপ্রাস সহ বিভিন্ন দেশ। ফলে ইরানে বড় ধরনের মার্কিন হামলার শঙ্কা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে ইরানের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্দোলনকারীদের জন্য বিদেশি সহায়তা চলে আসছে এমন দাবিও করেন তিনি। এর পাশাপাশি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কিংবা গুরুতর শাস্তি দেওয়া হলে কঠিন পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। আন্দোলনরতদের উপর যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হলেই আমরা কঠোর ব্যবস্থা নেব ইরানের বিরুদ্ধে। এর আগে ইরান আমাকে হুঁশিয়ারি দিয়েছিল, আমি দেশের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছিলাম। এদিকে খামেনি সরকারের পতন হলে ইরানের ক্ষমতা নিতে প্রস্তুত বিরোধী শক্তিগুলো। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। মানুষ বর্তমান শাসন ব্যবস্থার উপর পুরোপুরি বিরক্ত। তারা স্বৈরশাসকের পতন চায়, নিজেদের মুক্ত করতে চায়। মানুষের স্বাধীনতার এই দাবিকে মোকাবিলা করা হচ্ছে চরম নিষ্ঠুরতার মাধ্যমে। তবুও এই লড়াইয়ে অংশ নিতে অনেক মানুষই প্রস্তুত আছেন। বিদেশি অনেক শক্তি রয়েছে যারা এই আন্দোলনে সহায়তা করতে চায়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লড়াই শেষ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় সুরক্ষিত রাখা। এতে এসব সহায়ক শক্তি ঝুঁকিতে পড়তে পারে। এ অবস্থায় ইরানেরও পাল্টা হুঁশিয়ারি, কোনো ধরনের আগ্রাসনের শিকার হলে দাঁত ভাঙা জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না দেশটির সামরিক বাহিনী। নতুন এক বিবৃতিতে বলা হয়, পাল্টা আঘাত হানতে প্রস্তুত রয়েছে মিসাইল ইউনিট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে বিক্ষোভকারীদের হত্যার নিন্দা জানিয়েছেন দেশটির শীর্ষ সুন্নি নেতা মৌলভী আব্দুল হামিদ। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে বলেন, তেহরান সহ দেশের অন্যান্য শহরে ভয়াবহ এবং নজিরবিহীন বিপর্যয় ঘটেছে। এই তিক্ত ঘটনা ইরানের মানুষের জীবনে অবর্ণনীয় দুর্দশা বয়ে এনেছে, জন্ম দিয়েছে তীব্র ক্ষোভ। বিশ্বজুড়ে স্বাধীনচেতা মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে। এমন কর্মকাণ্ডের নির্দেশদাতাকে জবাবদিহি করতে হবে এবং সর্বোচ্চ সাজা ভোগ করতে হবে বলেও হুমকি দেন ইরানের সুন্নি নেতা। প্রথম দেশ হিসেবে স্টারলিংক অচল করে দিয়ে রীতিমতো পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থাটি বিক্ষোভকারীদের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দিয়েও ব্যর্থ শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা তথ্যে বলা হয়েছে, দেশ জুড়ে হাজার হাজার স্টারলিংক কিট চালু থাকলেও প্রায় ৮০%-ই সংযোগ ব্যাঘাত ঘটাতে সক্ষম হয় ইরানের প্রযুক্তিবিদরা। সরকার বিরোধী বিক্ষোভ চরমে পৌঁছালে ৮ জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ইরান প্রশাসন। ব্যাহত হয় টেলিযোগাযোগ সেবাও। বহির্বিশ্বের সাথে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। এমন সময় ইরানে বিনামূল্যে নিজের স্টারলিংক পরিষেবা দেওয়ার ঘোষণা দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দেশের একাধিক স্থানে চালু হয় স্টারলিংক। বাহিরের দুনিয়ার সাথে সীমিত পরিসরে সংযোগ স্থাপনে সক্ষম হন মানবাধিকার কর্মীরা।
তবে বাধাহীন এই ইন্টারনেট ব্যবস্থাকেও যেন হার মানিয়েছে ইরানের প্রযুক্তি। বেশ কিছু গণমাধ্যম বলছে ব্যবহারের শুরুর দিকে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% ব্যাহত করে তেহরান। তবে কয়েক ঘন্টার মধ্যেই পরিষেবাটির 80%-এরও বেশি ট্রাফিক বাধাগ্রস্ত করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে স্টারলিংক জ্যামিংয়ের পেছনে কোন প্রযুক্তির ব্যবহার করা হয় তা নিশ্চিত করতে পারেনি কেউ। তবে বিশ্লেষকদের ধারণা মিলিটারি গ্রেড সরঞ্জাম ছাড়া স্যাটেলাইট কানেকশন ব্যাহত করা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে এ ধরনের প্রযুক্তিগত সহায়তা রাশিয়ার কাছ থেকে পেয়ে থাকতে পারে ইরান। আমরা দেখেছি এবং শনাক্ত করেছি যে ইরানে স্যাটেলাইট সংযোগ জ্যাম করা হচ্ছে, যা আগে ছিল না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যা দেখেছি তার সাথে অনেকটা মিলে যায়। এটাই ইঙ্গিত দেয় যে রাশিয়া যা তৈরি করেছে এখন ইরানে তা মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে প্রযুক্তি ভাগাভাগি হয়ে থাকতে পারে। ইরানে স্টারলিংক ব্যবহারের অনুমোদন কখনোই দেয়নি খামেনি প্রশাসন, ফলে দেশটিতে এটি অবৈধ বিবেচিত। কিন্তু পরিসংখ্যান বলছে আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের সংখ্যা অনেক বেশি। ধারণা করা হয় এই সংখ্যা আনুমানিক 40 থেকে 50 হাজারের মতো। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সাথে বাণিজ্যরত সকল রাষ্ট্রের ওপর আরও 25% শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় চটেছে চীন। ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে চাইলেও এই সিদ্ধান্তের নেপথ্যে টার্গেট করা হয়েছে চীনকে, এমন কথা বলেছেন বিশ্লেষকরা। এ দফায় নিজ দেশের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থেকে শুল্ক বিবাদের দাঁত ভাঙা জবাব দিতে যাচ্ছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত দেশটিতে তার আসন্ন সফরের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। ইরানের সাথে সামরিক উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্রের। কূটনৈতিকভাবেও চিরবৈরী দেশটিকে চাপে রাখার চেষ্টা চলছে ওয়াশিংটনের। তারই মধ্যে এবার দেশটির অর্থনীতিকে চাপে ফেলতে নতুন কৌশল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের তেল বাণিজ্য ঠেকাতে নতুন ঘোষণা দেন ট্রাম্প। ইরানের সাথে বাণিজ্যরত সকল দেশের উপর আরও 25% শুল্ক আরোপের নির্দেশ দেন তিনি। এদিকে ইরানের রফতানি করা জ্বালানি তেলের 90%-ই ক্রেতা চীন। 2024-25 সালের হিসেব অনুযায়ী ইরান থেকে দিনে গড়ে প্রায় 14 লাখ ব্যারেল পর্যন্ত তেল আমদানি করেছে চীন, যা হিসেবে দেশটির মোট তেল আমদানির 13%-এরও বেশি। তাই ট্রাম্পের এই সিদ্ধান্তের ঘোষণায় চটেছে বেইজিং। ওয়াশিংটনের এমন পদক্ষেপে নিজেদের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকার ঘোষণাও দিয়েছে দেশটি। শুল্ক বিষয়ে চীনের অবস্থান পরিষ্কার। বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। চীন নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সবসময় দৃঢ় অবস্থানে থাকবে। আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও আন্তর্জাতিক সম্পর্কের জেরে কোনো দেশের উপর শক্তি প্রয়োগের হুমকির বিরোধিতা করে এসেছি। ইরানের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করেছি এবং জনগণের সুরক্ষায় সময় মতো প্রয়োজনীয় সকল ব্যবস্থাই নেওয়া হবে। শুল্ক বৃদ্ধির এই হুমকিকে চীনকে চাপে রাখতে ট্রাম্পের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ট্রাম্প আবারও ফাঁকা বুলি আওড়াচ্ছেন। চীনের ওপর 25% শুল্ক বসানোর সাহসী নেই তার। যদি সে এই দিকে অগ্রসর হয় তবে চীনও পাল্টা জবাব দেবে এবং এর পরিণতি তাকে ভোগ করতে হবে। দুদেশের অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি এই সিদ্ধান্ত ট্রাম্পের এপ্রিলের গুরুত্বপূর্ণ সফরের উপরও প্রভাব ফেলবে। চীন কোনো ছোটখাটো দেশ নয় যে তার সাথে ট্রাম্প যা খুশি তাই করতে পারেন। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের টানাপোড়েনের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছিল ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দীর্ঘদিন ধরে নেতৃত্বশূন্য হামাসকে পথ দেখাবেন কে? শুরু হচ্ছে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠনটির প্রধান নির্বাচনের প্রক্রিয়া। চলতি মাসেই জানা যেতে পারে নাম। গোষ্ঠীটির নেতৃত্ব বাছাইয়ে বরাবরই গুরুত্ব দেওয়া হয় ফিলিস্তিনের বাইরে মিত্রদের সাথে সম্পর্ক রক্ষায় দক্ষতাকে। সেই হিসেবে হামাসের ভবিষ্যৎ নেতা হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে খালেদ মেশাল ও খলিল আল হায়ার নাম। কয়েক দশকে ইসরায়েলের কিলিং মিশনের শিকার হয়েছেন হামাসের বহু নেতা। গাজায় আগ্রাসনের 2 বছরে আরও জোরদার হয় সে মিশন। হত্যাকাণ্ডের শিকার হন ইসমাইল হানিয়া সহ একের পর এক সিনিয়র নেতা। 2024 সালে ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর পর কৌশলগত কারণে সংগঠন প্রধানের নাম স্থগিত রেখেছিল হামাস। তখন থেকে 5 সদস্যের কাউন্সিল পরিচালনা করছে গোষ্ঠীটি।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের 3 মাসের মাথায় আবারও হামাস প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। একাধিক নেতার বরাতে গণমাধ্যম রয়টার্স জানিয়েছে চলতি মাসেই নতুন প্রধান পাচ্ছে হামাস। সংগঠনের কঠিন মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আলোচনায় কাতারে নির্বাসিত 2 নেতা খালেদ মেশাল ও খলিল আল হায়ার নাম। হামাসের হয়ে দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে খালেদ মেশালের। 2017 সাল পর্যন্ত প্রায় 2 দশক তিনি নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনটির। আরব বসন্তের সময় আন্দোলনকারীদের সমর্থনের জেরে ইরান, সিরিয়া ও হিজবুল্লাহর সাথে সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও এখন সেসব অতীত। সুসম্পর্ক রয়েছে তুরস্ক ও কাতার সহ সুন্নি মুসলিম দেশগুলোর সাথে। অন্যদিকে নিহত ইসমাইল হানিয়ার মতো ভারসাম্য রাখতে সক্ষম তার বিশ্বস্ত সহযোগী খলিল আল হায়া, আন্তর্জাতিক মহলে যার গ্রহণযোগ্যতা রয়েছে। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় সংগঠনের প্রতিনিধিত্ব করছেন তিনি। হামাসের সাথে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর কয়েক বছরের শীতল সম্পর্কের বরফ গলেছিল তারই দক্ষতায়। ইরান, কাতার, তুরস্ক, মিশর ও হিজবুল্লাহর সাথেও সম্পর্ক ভালো হায়ার। হামাসের শুরা কাউন্সিলের 50 সদস্য গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন করে দলীয় প্রধানকে। গাজা পশ্চিম তীরে বসবাসরত সদস্যদের পাশাপাশি ভোট দেন নির্বাসিত নেতারাও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। তীব্র ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে গাজা উপত্যকায়। বেশ কিছু স্থানে বাতাসের তোড়ে ভেঙে পড়েছে কংক্রিটের দেয়াল। এতে একই পরিবারের 3 জন নিহত হয়েছে। ভিন্ন একটি স্থানে দেয়াল চাপা পড়ে নিহত হয়েছে আরও এক নারী। প্রচণ্ড ঠান্ডায় হাইপোথার্মিয়ায় মারা গেছে 1 বছর বয়সী এক শিশু। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির 2য় ধাপ কার্যকরের দাবি গাজাবাসীদের। কণ্ঠে বাঁচার করুণ আকুতি। ঝোড়ো হাওয়ার তোড়ে উড়ে যাচ্ছে মাথা গোজার শেষ আশ্রয়টুকু। নামমাত্র সম্বল বলতে যা ছিল তা রক্ষায় ছুটছে অসহায় মানুষগুলো। কেউ আবার প্রিয়জনের প্রাণ বাঁচাতে দিশেহারা। বহু বছরের ইসরায়েলি আগ্রাসনে সব হারিয়ে নিঃস্ব গাজা উপত্যকার মানুষ। ঘরবাড়ি সব ধুলোয় মিশেছে অনেক আগেই। কোনো মতে তাঁবু টানিয়ে দিন পার করছিলেন তারা। এরই মাঝে শুরু হয়েছে প্রকৃতির ভয়াল তাণ্ডব। তীব্র ঠান্ডার মাঝে ঝোড়ো বৃষ্টি হচ্ছে। পানিতে ভেসে গিয়েছে অনেক তাঁবু। বাতাসের তোড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মাথা গোজার ঠাইটুকুও। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে অনেকেই হতাহত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন গাজা সিটির সমুদ্র সৈকতের পাশে একটি তাঁবুর ওপর দেয়াল ভেঙে পড়েছে। এতে একই পরিবারের 3 জন নিহত হয়েছে। শহরের পশ্চিম দিকে এভাবেই দেয়াল ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী। দেইর আল বালাতে হাইপোথার্মিয়াতে মারা গিয়েছে 1 বছর বয়সী শিশু। গতকাল রাত 10টার দিকে তাঁবুর উপর দেয়াল ধসে পড়ায় এক পরিবারের 3 জন মারা গেছে। 3টি জায়গায় ঘটেছে এমন ঘটনা। এই ছেঁড়া তাঁবুতে শীত, বৃষ্টি বা তীব্র গরম কোনোটাই মানায় না। কাল রাতে প্রচুর ভয় পেয়েছি। তাঁবু পানিতে ভরে উঠেছিল। আমাদের তোশক, বালিশ, জামা কাপড় সব ভিজে গেছে। এ পরিস্থিতিতে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন অনেকেই। যে কোনো মূল্যে স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। আমাদের মাথার উপর কখনো বোমা এসে পড়ে, আবার কখনো দেয়াল ধসে পড়ে। এভাবে বেঁচে থাকা যায় না। দয়া করে সবকিছু ঠিক করুন। দ্রুত শান্তি প্রতিষ্ঠার 2য় ধাপ কার্যকর করুন। গাজা প্রশাসনের তথ্য বলছে গেল 48 ঘন্টায় 7,000-এর বেশি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতকাল শুরুর পর ঠান্ডাজনিত রোগে প্রাণ হারিয়েছে কমপক্ষে 31 ফিলিস্তিনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের আলোচিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বলেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা ও হামাসকে সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানায় ওয়াশিংটন। এর প্রেক্ষিতে মুসলিম ব্রাদারহুডের মিশর, লেবানন ও জর্ডানের শাখাগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হলো। মিশর সহ বেশ কয়েকটি দেশে কালো তালিকাভুক্ত মুসলিম ব্রাদারহুড। বিভিন্ন দেশে গোপনে কার্যক্রম পরিচালনা করে তারা। 1928 সালে মুসলিম স্কলার হাসান আল বান্না প্রতিষ্ঠা করেন সংগঠনটি। রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন আকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাখা প্রশাখা রয়েছে মুসলিম ব্রাদারহুডের।
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় নেমেছে হাজারো মানুষ। মঙ্গলবার রাজধানীতে মোটর বাইক মিছিল করেছে দেশটির পরিবহন ইউনিয়নের শ্রমিকরা। শত শত মোটর বাইকে করে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা মিছিল করেন। হর্ন বাজানোর পাশাপাশি প্ল্যাকার্ড দেখিয়ে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির জোরালো দাবি তোলা হয়। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে আটক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির বার্তা পৌঁছে দেন তাদের সন্তান গুয়েরা। জানান, যুক্তরাষ্ট্রে বন্দী থাকলেও অবস্থানে অটল মাদুরো। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের প্রতি আস্থা আছে বলেও বার্তায় জানিয়েছেন মাদুরো। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন। এই ঘটনায় কমপক্ষে 25 জন যাত্রী নিহত হয়েছে। বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে উত্তর পূর্বাঞ্চলের রাতচাথানি প্রদেশের দিকে যাত্রা শুরু করে ট্রেনটি। 230 কিলোমিটার যাওয়ার পর নাখন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় দুর্ঘটনাটি ঘটে। সেখানে উচ্চগতির রেল প্রকল্প নির্মাণের কাজে ব্যবহৃত একটি ক্রেন চলন্ত ট্রেনটির ওপর ভেঙে পড়ে। ফলে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে এবং একটি বগিতে আগুনও ধরে যায়। উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস। এই ঘটনায় আরও কমপক্ষে 80 জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে উদ্ধারকর্মীরা। মার্কিন সামরিক অভিযানের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভেনেজুয়েলার জনজীবন। স্কুলগুলোয় নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে। চাকরিজীবী মানুষের ব্যস্ততা ফিরেছে রাস্তায়। গেল কয়েকদিনের অস্বস্তি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে দেশটির সাধারণ মানুষ। এ নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তার দাবি, এখনও অক্ষত রয়েছে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতা। শুরু হয়েছে নতুন বছরের শিক্ষা কার্যক্রম, তাই স্কুল প্রাঙ্গণে ফিরছে শিক্ষার্থীরা। উৎকণ্ঠা আর অনিশ্চয়তা শেষে আবারও শিক্ষার্থীদের হাসি আড্ডায় মুখর ভেনেজুয়েলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো লাগে, বেশ নিরাপদ অনুভব হয়। স্কুলে ফিরতে পেরে আমি দারুণ খুশি। শিক্ষার্থীরা খুবই কঠিন সময় পার করছে। তাদের মানসিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। স্কুলে পড়াশোনার মধ্যে থাকলে তাদের অস্বস্তি কিছুটা দূর হবে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের পর পেরিয়ে গেছে 10 দিন। এ সময়ের মধ্যে দেশজুড়ে অস্থিরতা বিরাজ করলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন। দেশটির নাগরিকরা ফিরছেন নিজ নিজ কর্মস্থানে। এখন পর্যন্ত আমরা ভালো আছি। যাই ঘটে যাক না কেন, দেশকে এগিয়ে যেতেই হবে। আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজের ভুয়া উইকিপিডিয়া প্রোফাইল শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনা বেশ আলোচনার জন্ম দেয়। তবে একটি স্কুলে নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন অনুষ্ঠানে এ নিয়ে জনগণকে আশ্বস্ত করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ট্রাম্পকে কার্টুন আখ্যা দিয়ে বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতা এখনও অক্ষত আছে। উইকিপিডিয়ায় কিছু কার্টুন দেখতে পেলাম। ভেনেজুয়েলাকে শাসন করা নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভেনেজুয়েলায় একটি সরকার এখনো আছে, একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জিম্মি করে রাখা হয়েছে। গেল 3 জানুয়ারি সংঘটিত মার্কিন সেনা অভিযানকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে দেশটির বর্তমান সরকারের সাথে ওয়াশিংটনের সম্পর্ক বেশ ভালো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝে চীন সফরে রওনা হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সেখানে বেজিং এর সাথে বাণিজ্য ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তিনি। দেশটির শীর্ষ কর্মকর্তারা জানান, চীনের সাথে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে সই করবেন কার্নি। চীনে কানাডার অপরিশোধিত তেলের রপ্তানি বাড়ানোর প্রসঙ্গেও আলোচনা হতে পারে। 2017 সালের পর এই প্রথম কোনো কানাডীয় প্রধানমন্ত্রী বেজিং সফরে গিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ আর কানাডাকে দখলে নিতে মার্কিন প্রেসিডেন্টের হুমকির ফলেই নতুন নিরাপত্তা ও বাণিজ্য অংশীদার খুঁজতে চাইছে অটোয়া। তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের ওই বিশ্ববিদ্যালয়ে কুর্দিদের সমর্থনে সমাবেশ করে শিক্ষার্থীরা। কুর্দিপন্থী স্লোগানও দেয় কোনো কোনো ছাত্র। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও স্থানীয় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। কিছুদিন আগেই কুর্দি মিলিশিয়াদের দ্বারা পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF এর বিরুদ্ধে অভিযান চালায় সিরিয়ার সেনাবাহিনী। এই ঘটনার নিন্দা জানাতেই সমাবেশ করছিল তুরস্কের ওই শিক্ষার্থীরা।
দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।